হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি। আপনারা জানেন যে নিউ ইয়র্ক সিটি ওয়েদার, গতকালকে নাজমুল হাসান আপনাদের বলেছেন যে প্রচণ্ড শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে এবং আজকে তার আবাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সো বাকিটা হয়তো উনি আপনাদের জানাবেন আজকে। বাট অন্য যে বিষয়গুলো আপনাদেরকে একটু জানাবো তা হচ্ছে যুক্তরাষ্ট্র ইমিগ্রেশনে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার, কড়াকড়ি ও ডিপোর্টেশন এবং বাংলাদেশ ভ্রমণে চরম মন্দা। বাংলাদেশ ভ্রমণেচ্ছুদের টিকিট বাতিলের হিড়িক পড়েছে, এই বিষয়টি আজকে আলোচনা করব এবং আজকে একজন ট্রাভেল এজেন্ট আমাদের সাথে যুক্ত হবেন। তিনি তার যে অভিজ্ঞতার কথা বলবেন। গ্রিনল্যান্ডের উপর কেন এত লোভ ট্রাম্পের? নথি স্বীকার না করলে ইউরোপিয়ানদের উপর অতিরিক্ত ট্যারিফ প্রয়োগের বা ট্যারিফ আরোপের তিনি হুমকি দিয়েছেন। মিনিয়াপলিসে আইসের ধরপাকড়ের সময় প্রতিবাদীদের প্রতিরোধে দুই পক্ষ অর্থাৎ আইস এবং সাধারণ মানুষ মুখোমুখি। ম্যানহাটন পার্ক কমিশনার সীমা মোরকে নতুন পার্ক কমিশনার নিয়োগ করেছেন জোহরান মামদানি এবং নিউ ইয়র্ক সিটির ইতিহাসে সর্ববৃহৎ নার্স ধর্মঘট চলছে এবং টাইনালন নিয়ে ট্রাম্প বনাম গবেষকদের বিতর্কও চলছে। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আর সর্বশেষ হচ্ছে নিউ ইয়র্ক সিটির রাজনীতি এবং বাংলাদেশি কমিউনিটি, এই বিষয়টি আজকে আলোচনা থাকবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব মুর্শেদ আলম, হাসান ফেরদৌস, নজরুল ইসলাম যিনি ডিজিটাল ট্রাভেলসের প্রধান এবং শাহাব আহমেদ আর ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবুতার এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক, শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। তাহের একটু আগে বললো যে গতকাল আমরা জানিয়েছিলাম আপনাদের যে আজকে প্রচন্ড শৈত্য প্রবাহ, অর্থাৎ যারা আলাস্কা যাননি তারা অনুভব করতে পারবেন যে আলাস্কার শীতটা কেমন এবং নিউ ইয়র্কে সেই শীত যে শীতের যে তাপ, সেই শীতের যে অনুভূতি সেটা কিছুটা ফিল করতে শুরু করেছেন আজকে সকালে অনেকেই। এবং আরেকটি বিষয় বলি যে আজকে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে। আমি যাচ্ছিলাম এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমার অফিসে, তখন সেখানে জ্যাকসনের একজন রেস্টুরেন্টের মালিক, নবান্নর মালিক, আমার খুবই স্নেহভাজন, সে এই শীতের অবস্থা দেখে আমাকে অনুরোধ করলো একটু স্যুপ খেয়ে টকশোতে যান। আমি স্যুপ খাওয়ার জন্য তার আমন্ত্রণ গ্রহণ করলাম এবং তার রেস্টুরেন্টে বসে দেখলাম যে এখান থেকে অনুষ্ঠান করা যায়। এবং আমি অতীত অনেক জায়গা থেকেই অনুষ্ঠান করেছি, তবে এই টাইম টেলিভিশনের প্রতি মানুষের যে আগ্রহ, এবং এটি আজকে দুলালের কথা শুনলাম, সে বললো যে আমি কোনোদিন আজ পর্যন্ত এই অনুষ্ঠানটি মিস করিনি। অতএব তার প্রতি রেসপেক্ট দেখি আমি তার অনুষ্ঠানে এই চাইনিজ রেস্টুরেন্ট নবান্ন চাইনিজ জায়গা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। যে আমাদের কমিউনিটিতে সবাই বলে বিনয়, মায়া, মমতার তেমন প্রকাশ দেখি না, কিন্তু আজকে আমি যেটা দেখলাম যে এই শীতের মধ্যে আমি যাচ্ছি টকশোতে, একজন দর্শক আমাকে অনুরোধ করলেন, একজন শ্রোতা আমাকে অনুরোধ করলেন যে একটু স্যুপ খেয়ে যান। আমি খুবই আপ্লুত। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টি। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একটু আগে তাহের বলেছেন যে আমরাও বলেছি এই অনুষ্ঠানে একাধিকবার, ট্রাম্প ট্যারিফটাকে অস্ত্রের চাইতেও ট্যারিফকে শুল্ক অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করেছেন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করার পর। পৃথিবীর এমন কোন দেশ বাকি নেই যে ট্রাম্পের এই ট্যারিফ অস্ত্রের যে প্রয়োগ সেটা চাপ অনুভব করেনি, এমন কোন দেশ বাদ নেই, এমনকি বাংলাদেশ পর্যন্ত। এবং আরেকটি বিষয় যেটি আমি বলি, সেই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ডকে হাতে নিয়ে আসার জন্য, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের আওতায় নিয়ে আসার জন্য সর্বশেষ যে অস্ত্রটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে ট্যারিফ। এবং তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে ইউরোপের দেশগুলো যদি যুক্তরাষ্ট্র এই গ্রিনল্যান্ডকে অ্যাকোয়ার করতে, অর্থাৎ গ্রিনল্যান্ডকে অধিগ্রহণ করার ব্যাপারটিতে যদি সম্মত না হয়, ইউরোপের প্রতিটি দেশকে, ইনক্লুডিং ইংল্যান্ড, জার্মানি, যারা ফ্রান্স, যারা যুক্তরাষ্ট্রের অত্যন্ত মিত্র দেশ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই যে মিত্র বাহিনী, অলক্ষিত এবং অঘোষিত মিত্র বাহিনীর মাধ্যমে পৃথিবী পরিচালিত হয়েছে, সেই এই ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানি সহ অন্যান্য দেশ 10% হারে ট্যারিফ আরোপ করার ঘোষণা দিয়েছেন, যারা যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ব্যাপারে বাধা দিবে। এই ঘোষণাটি প্রেসিডেন্ট ট্রাম্প তখনই দিলেন যখন গতকাল ইউরোপের কয়েকটি দেশ, বিশেষ করে জার্মানি, ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ, তারা ছোট ছোট সৈন্য পাঠানোর কথা বলেছে গ্রিনল্যান্ডে। তারা সেখানে একটি সামরিক মহড়ায় অংশ নেবে
এটি গ্রিনল্যান্ডের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট এবং ডেনমার্কের আহ্বানে সেটি অনুষ্ঠিত হচ্ছে। এই ঘোষণার পরই প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণাটি দিলেন এবং এখনো পর্যন্ত ইউরোপ অবশ্য সরাসরি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ডেনমার্কের পক্ষ থেকে বলা হয়েছে যে শুধুমাত্র অধিগ্রহণ ছাড়া যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে তাদের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে কাজ করতে পারবে, শুধুমাত্র দখল নেওয়া ছাড়া। এটি সামরিক সমাবেশও হতে পারে, সামরিক ঘাঁটি হতে পারে, অর্থনৈতিক কমিউনিকেশন হতে পারে, সব ধরনের। শুধুমাত্র গ্রিনল্যান্ডটি ডেনমার্কেরই থাকবে। এই নিশ্চয়তা পেলে যুক্তরাষ্ট্র সেখানে তাদের সকল প্রকার সুযোগ সুবিধা, ডেনমার্কের সামরিক সুযোগ সুবিধা থেকে আরম্ভ করে সব গ্রহণ করতে পারবে। এই ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কোনো মন্তব্য করেননি। তবে আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গ্রিনল্যান্ডটি কখনোই বিক্রি করা হবে না, বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল। যাই হোক, শত শত বছর ধরে গ্রিনল্যান্ড ডেনমার্কের সাথে রয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যবস্থাটির সমাপ্তি ঘটাতে চান, ইতি ঘটাতে চান। তিনি বলেছেন যে ডেনমার্কের না হয়ে যুক্তরাষ্ট্রের জন্য অতীব প্রয়োজন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অতি প্রয়োজন গ্রিনল্যান্ড। এ হচ্ছে সর্বশেষ গ্রিনল্যান্ড যে কথাটি আমরা জানলাম সেটি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজকে জানিয়েছে যে, আপনাদের হয়তো স্মরণে থাকতে পারে এই অনুষ্ঠানে আমরা দিন কয়েক আগে বলেছিলাম যে সিরিয়াতে 3 জন আমেরিকান সৈন্য এবং তাদের 3 জন সহযোগীকে হত্যা করার দায়ে যে আইসিসির যে ইউনিটটি সম্পৃক্ত ছিল, যে ইউনিটের নেতৃত্বে আইসিসির আল কায়দার যে ইউনিটের নেতৃত্বে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে, সেই নেতৃত্ব যে ব্যক্তিটি দিয়েছে তার নাম হচ্ছে আল কায়দার নেতা নর্থ ওয়েস্ট সিরিয়াতে, তাকে আজকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। বিলাল হাসান আল জসিম তার নাম, এবং তাকে আজকে হত্যা করেছে এবং তাকে বলেছে সে ছিল টেররিস্ট লিডার, সন্ত্রাসবাদী নেতা, এবং যুক্তরাষ্ট্রকে তিনি যেই হত্যাকারীরা আইসিসের আওতায় আমেরিকান সৈন্যদের হত্যা করেছিল সে ছিল তার নির্দেশদাতা। সেই তাকেই আজকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র, বিলাল হাসান আল জসিম। একজন ফেডারেল জাজ, তিনি মিনেসোটার ফেডারেল জাজ, তিনি অবশ্য প্রেসিডেন্ট বাইডেন কর্তৃক নিযুক্ত হয়েছিলেন। সেই ফেডারেল জাজ আজকে গতকাল তিনি নির্দেশ দিয়েছেন, তার নাম ক্যাথরিন মেনেন্ডিজ। তিনি বলেছিলেন যে মিনেসোটাতে এখন যে ফেডারেল বাহিনী শান্তি শৃঙ্খলা দায়িত্বে রয়েছে তারা সন্দেহভাজন হওয়া ছাড়া কাউকে তল্লাশিও করতে পারবে না এবং কারোর বিরুদ্ধে কাউকে গ্রেফতারও করতে পারবে না, এবং যারা এই আইস অভিযানের বিরুদ্ধে শান্তিপূর্ণ, আবারও কথাটি বলি আমি, শান্তিপূর্ণ সমাবেশে অংশ নেবে তাদের কোনো প্রকার হয়রানি করতে পারবে না ফেডারেল সরকারের প্রেরিত বাহিনী কিংবা আইস কর্তৃপক্ষ। তিনি আজকে সেই নির্দেশটি দিয়েছেন। যদিও অনেকেরই সন্দেহ যে ফেডারেল সরকার প্রেরিত বাহিনী এই এই ফেডারেল বিচারকের নির্দেশটি মেনে নেবে কেনা। আরেকটি বিষয় বলা হচ্ছে যে যদি কেউ এই বিক্ষোভ চলাকালীন সময় আইসের বিরুদ্ধে তাদের বিক্ষোভে প্রবেশ করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকেও সেটাকেও যেন শান্তিপূর্ণ বিক্ষোভ হিসাবে ধরে নেওয়া হয়, এই নির্দেশও আদালত বিচারক, সেই ফেডারেল বিচারক মেনেন্ডেজ আজকে জারি করেছেন। এদিকে মিনেসোটার ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্লোরিডার যে গভর্নর রন ডিসান্টিস, তিনি আজকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্লোরিডাবাসীর উদ্দেশ্যে। তিনি বলেছেন যে ফ্লোরিডার কোন শহরই মিনিয়াপলিস নয়, ফ্লোরিডাও মিনেসোটা নয়, এবং যদি কেউ আইসের কোনো অভিযানের বিরুদ্ধে ফ্লোরিডায় হিংসাত্মক বিক্ষোভের অংশ নিতে চান তার জন্য বিপদের যথেষ্ট কারণ রয়েছে। এবং তারা বলেছেন যে আইসের বিরুদ্ধে কোনো প্রকার বিক্ষোভ, যেটি বিধ্বংসী বিক্ষোভ কিংবা আইসের বিরুদ্ধে আক্রমণাত্মক বিক্ষোভ, এই ধরনের কোনো সমাবেশ বিক্ষোভ ফ্লোরিডায় করা যাবে না। রন ডিসান্টিস আজকে ফ্লোরিডাবাসীকে সতর্ক করে দিয়েছেন, এই ধরনের কোনো বিক্ষোভ সমাবেশ টলারেটও করা হবে না, সহ্যও করা হবে না, সেটিও তিনি জানিয়ে দিয়েছেন। সাধারণত আমেরিকান নাগরিক যারা, তাদের এতদিন কোনো পরিচয়পত্র বহন করার বাধ্যবাধকতা ছিল না। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এটি আমেরিকান নাগরিকদের একটি অধিকার ছিল, কিন্তু সম্প্রতি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোইম বলেছেন যে বর্তমানে যেভাবে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট তাদের অভিযান পরিচালনা করছে
এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রাকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করছে। সেই সময় যদি কেউ সেখানে থাকে, যে ক্রিমিনালকে গ্রেফতার করার জন্য, ক্রিমিনালকে আটক করার জন্য তারা এই আইস অভিযান চালাচ্ছে, সেই একই সময়টাতে যদি সেখানে অন্য কেউ থাকে, তাদের সেই অবস্থান সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে ফেডারেল সরকারের প্রতিনিধিরা, আইস কর্তৃপক্ষ জানতেই চাইতে পারে। এবং সেই কারণেই আমেরিকার নাগরিকদের উচিত সার্বক্ষণিকভাবে হলো তাদের এই আমেরিকান নাগরিকত্ব কিংবা যুক্তরাষ্ট্রে অবস্থানের বৈধতা প্রমাণ করার জন্য পরিচয়পত্রটি সাথে রাখা। এবং তিনি এও বলেছেন, ক্রিস্টিন ওয়েম, যে কোনো আমেরিকান নাগরিককে উদ্দেশ্য করে তাকে তার চেহারা কিংবা গায়ের রং কিংবা তার মুখের কথা শুনে তার পরিচয়পত্র চাওয়া হয় না। কিন্তু যখন ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট কোনো একটি নির্দিষ্ট জায়গায় অভিযান পরিচালনা করে, সেই অভিযান পরিচালনা করার সময় সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গের পরিচিতি তারা জানতে চাইতেই পারে। তারা যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছে কিনা কিংবা তাদের যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা আছে কিনা সে বিষয়েও তারা যাচাই বাছাই করতে পারে। এটি তাদের দায়িত্ব এবং কর্তব্যের অংশ। সেক্ষেত্রে আমেরিকার নাগরিক কিংবা আমেরিকাতে যারা বৈধভাবে বসবাস করছেন, তাদের সেই বৈধ কাগজপত্রের প্রমাণটি সাথে রাখা উচিত। কারো কথা শোনা যাচ্ছে, তাহের একটু মাইক মিউট করতে বলেন। হ্যাঁ, যাক, আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, অতএব এখন থেকে আপনারা যারা আমেরিকায় বৈধভাবে বসবাস করছেন, তারা বৈধ কাগজপত্র সাথে রাখলে অহেতুক ঝামেলা থেকে মুক্ত হবেন। তবে আমেরিকান নাগরিকরা তাদের নাগরিকত্বের প্রমাণস্বরূপ পকেটে একটি আমেরিকান পাসপোর্ট কার্ড রাখতে পারেন, যেটি আইডি সাইজে। আর যারা এনহান্সড ড্রাইভার লাইসেন্স ব্যবহার করেন, আমি আবারও বলি, যুক্তরাষ্ট্রের মাত্র 6টি স্টেট এনহান্স ড্রাইভিং লাইসেন্স ইস্যু করে থাকে। এই 6টি স্টেটের একটি হচ্ছে নিউ ইয়র্ক, এবং এই এনহান্স ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে শুধুমাত্র আমেরিকান নাগরিকরা এই এনহান্স ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। এমনকি গ্রিন কার্ড ধারীরাও এনহান্স ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন না। অতএব আমেরিকান নাগরিকরা যদি তাদের ড্রাইভিং লাইসেন্স আপডেট করার সময় পরবর্তীতে এটিকে এনহান্স ড্রাইভিং লাইসেন্স হিসাবে কিংবা এনহান্স আইডেন্টিফিকেশন হিসাবে পরিণত করে নেন, রূপান্তর করে নেন, তাহলে কিন্তু তাদের আর যুক্তরাষ্ট্রের পাসপোর্ট কার্ড বহন করতে হবে না। এবং এই এনহান্স আইডি কার্ড এবং ইউএস পাসপোর্ট কার্ড প্রায় একই সুবিধা দিয়ে থাকে। এই এনহান্স ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আপনি কানাডায় ল্যান্ড যোগে, মানে অর্থাৎ সড়ক পথে কিংবা নৌপথে কানাডা কিংবা মেক্সিকো যেতে পারবেন সেই এনহান্সড ড্রাইভিং লাইসেন্স কিংবা আইডির মাধ্যমে। অতএব যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণের জন্য এখন থেকে অনেকেই এনহান্সড আইডিও ব্যবহার করতে পারেন। সবাইকে পাসপোর্ট কার্ড ব্যবহার করতে হবে না কিংবা পাসপোর্টও সঙ্গে সাথে রাখতে হবে না। তবে এটাও স্পষ্ট করে বলে রাখি, যুক্তরাষ্ট্রের বাইরে যেতে হলে বিমান যোগে অবশ্যই আপনার যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থাকতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বিখ্যাত আইনজীবী ছিলেন মাইকেল কোহেন। আপনারা অনেকেরই হয়তো মনে আছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে দায়িত্ব শেষ করার পর যতগুলো মামলায় জর্জরিত হয়েছিলেন নিউ ইয়র্কে, বিশেষ করে অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাক, তার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো উত্থাপন করেছিল, সেই মামলার অন্যতম সাক্ষী ছিলেন, প্রায় সবগুলি মামলারই সাক্ষী ছিলেন এই অ্যাটর্নি মাইকেল কোহেন। তিনি আজকে যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকদের একটি প্ল্যাটফর্মে জানিয়েছেন যে নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাক তাকে রীতিমতো বাধ্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য দিতে, যে সাক্ষ্যের সাথে তিনি সবসময় একমত ছিলেন না, কিন্তু চাপের কারণে এবং অনেকটা বাধ্য হয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সেই সমস্ত সাক্ষ্য দিয়েছিলেন, এবং যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরবর্তীতে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই বিষয়টি আজকে পুরো 360 ডিগ্রি উল্টে গিয়েছেন এই অ্যাটর্নি মাইকেল কোহেন। এবং ইতিমধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই স্টেট মামলাগুলোকে ফেডারেল কোর্টে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছেন, এবং ফেডারেল কোর্টে নিলে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন সেই মামলাগুলিতে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছেন যে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৃহৎ ব্যাংক এই মুহূর্তে চেইজ ম্যানহাটন, যেটাকে আমরা জেপি মর্গান চেইজের অংশ হিসেবে মনে করি, সেই জেপি মর্গান চেইজের বিরুদ্ধে তিনি আগামী 2 সপ্তাহের মধ্যে মামলা দায়ের করতে যাচ্ছেন। মামলার কারণটি হচ্ছে যে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2021 সালের জানুয়ারি মাসের 6 তারিখ ওয়াশিংটন ডিসির ক্যাপিটলে যে হামলা হয়েছিল, সে হামলার
দিন কয়েক পরেই চেজ ম্যানহাটন অর্থাৎ জেপি মর্গান চেজ প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিল। এবং এই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে ঘোষণা দিয়েছে যে আগামী 2 সপ্তাহের মধ্যে তার আইনজীবীরা জেপি মর্গান চেজের বিরুদ্ধে তার ব্যাংকিং সুবিধা কেড়ে নেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল জাজ যিনি বস্টনে রয়েছেন, তিনি আজকে একটি নির্দেশ জারি করেছেন। গতকালই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন দপ্তর একজন ছাত্রীকে, যিনি বস্টন থেকে অন্য একটি স্টেটে তার মা বাবার কাছে যাচ্ছিলেন, যিনি এই দেশে স্টুডেন্ট ভিসায় ছিলেন অবশ্য, তিনি যাচ্ছিলেন, তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভুলবশত একজন বিচারকের নির্দেশ অমান্য করে তাকে যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করে দেয়। এবং ডিপোর্ট করে দেবার পর এই ব্যক্তি, তার আইনজীবী বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বিষয়টি উত্থাপন করেন। গত সপ্তাহে ফেডারেল সরকারের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের একজন আইনজীবী এইটি ভুল হয়েছে একজন ইমিগ্রেশন কর্মকর্তার, এবং এই ভুল স্বীকার করার পর বিচারক আজকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনকে যে তারা যেন আগামী 2 সপ্তাহের মধ্যে ওই ছাত্রীকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে একটি নতুনভাবে স্টুডেন্ট ভিসা প্রদানের মাধ্যমে সেই নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক, যিনি বোস্টনের কোর্টে রয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনাদের অনেকেরই হয়তো মনে আছে কিছুদিন আগে সিডনিতে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, এবং যেখানে 2 ডজনেরও বেশি ইহুদি বংশোদ্ভূত মানুষ নিহত হয়েছিলেন, এবং একজন মুসলমানের ভূমিকার কারণে আরো কয়েকজন মানুষ বেঁচে গিয়েছিলেন। একটা বিশাল হত্যাযজ্ঞ থেকে রক্ষা পেয়েছিলেন সেই এলাকার জনগণ। এই বন্ডি বিচের যিনি হত্যাকাণ্ড ঠেকানোর ক্ষেত্রে নায়ক হয়ে উঠেছিলেন এবং সারা বিশ্বে যিনি নন্দিত হয়েছিলেন, যার প্রশংসায় ভেসে গিয়েছিল সমগ্র বিশ্ব সমাজ, এবং যিনি মুসলমানদের ইমেজ রক্ষায় বড় ধরনের একটি কাজ করেছেন, এই ব্যক্তি, তার নাম হচ্ছে আহমেদ আল আহমেদ। তিনি এই সপ্তাহের কোনো একটি সময় নিউ ইয়র্কে এসেছিলেন এবং নিউ ইয়র্ক সিটির জোহরান মামদানি মেয়রের সাথে সাক্ষাৎ করেছেন সিটি হলে গিয়ে। এবং সেই সাক্ষাতের পর তিনি ইনস্টাগ্রামে মেয়র জোহরান মামদানি সম্পর্কে বলেছিলেন যে তিনি যেভাবে কথা বলেছেন এবং তার যে অভিব্যক্তি আমার প্রতি, সেটি অত্যন্ত আন্তরিক ছিল এবং অত্যন্ত বিশ্লেষণসম্মত, এবং আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, কমফোর্ট ফিল করেছি তার কথাবার্তায়। এই বক্তব্যটি করেছেন যে সেই বন্ডে বিচ হত্যাযজ্ঞের ঠেকানোর ক্ষেত্রে যিনি নায়কের ভূমিকা পালন করেছেন, একাই সেই বন্দুকধারী, যিনিও মুসলিম ছিলেন, সেই বন্দুকধারীকে নিরস্ত্র করেছিলেন সেই আহমেদ আল আহমদ, যিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন হাসপাতালে থাকার পর, তিনি এই সপ্তাহে নিউ ইয়র্কে এসেছিলেন। আপাতত আজকে এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। স্যুপ সম্পর্কে জানতে হবে যে কী স্যুপ খেলেন এবং এটার গুণাগুণ কী কী দিয়ে বানানো, এবং আমরা এর ভাগ পাবো কিনা এগুলো জানতে হবে। বাট একটু জেনে নেই, নজরুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। নজরুল ইসলাম, আপনার ফোন কি আপনি হরাইজেন্টাল করতে পারবেন একটু? নজরুল ভাই, আপনি কি আপনার ফোন হরাইজেন্টাল করতে পারবেন এইভাবে? ওকে, ঠিক আছে, যদি না করতে পারেন দ্যাটস ওকে। আপনি তো নজরুল ইসলাম দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, উনি ডিজিটাল ট্রাভেলস, অ্যাস্টোরিয়ার যে ডিজিটাল ট্রাভেলস, সেই ডিজিটাল ট্রাভেলসের প্রধান, যা অত্যন্ত জনপ্রিয় একটি ট্রাভেল এজেন্সি। নজরুল ইসলাম, আপনাকে জানতে চাই যে আপনি জানেন যে ইমিগ্রেশন নিয়ে যে কড়াকড়ি বা যে ধরপাকড়, যে গ্রেফতার, এইসব বিষয় নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মারাত্মক একটি অস্থিরতা এবং আতঙ্ক বিরাজ করছে। অনেকে ইভেন গ্রিন কার্ড আছে বা সিটিজেন, তারাও অনেকে দেশে যেতে যাচ্ছেন না, বা যারা টিকিট করেছেন তারা অনেকে টিকিট ক্যান্সেল করে দিচ্ছেন। এবং আজকে আমরা কিছু খবর পেলাম যে অনেক ট্রাভেল এজেন্সি খুব বিপাকে পড়েছে, বিকজ এটা এক ধরনের হিড়িক পড়েছে টিকিট বাতিলের। সো আপনি নিজেও তো একটি বড় ট্রাভেল এজেন্সির প্রধান, আপনাদের অবস্থা কি? থ্যাংক ইউ তাহের ভাই। টাইম টিভির সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনি যে কোয়েকশনটা বলেন, এটা আসলেই এটা আমাদের ট্রাভেল এজেন্সির জন্য খুবই একটা কালো ছায়া বলবো, এবং এটা খুবই এফেক্ট করছে আমার নিজেরই। অনেক যে টিকিটগুলো আমি 3 মাস আগে বুকিং দিছি, অনেকেই এইগুলা এখন ক্যান্সেল করতেছে। অনেকের তাদের টেকনিক্যাল ইস্যু বলতেছে, অনেকে গ্রিন কার্ড যারা আছে কেউ যাচ্ছে না, এবং কালকে দেখলাম অনেক সিটিজেন যারা আছে এরাও দেশে যাচ্ছে, ভয় পাচ্ছে। আরেকটা জিনিস তাহের ভাই আপনার সম্বন্ধে জানিয়ে দিচ্ছি, কিছুর আমি নাম বলবো না, অনেকের বলে যে অমুক লয়ার বলছে
লাইভে দেখছে গ্রিন কার্ড থাকলে না যাওয়াটা ভালো। ওই কিছু যারা এখানে কিছু লোকাল লয়ার যারা আছে, নাম বলো না, ওনারা হয়তো লাইভে এসে মানুষকে জ্ঞান দেন যে গ্রিন কার্ড নিয়ে দেশে না যাওয়াটাও ভালো, বা যাদের গ্রিন কার্ড যে সিস্টেমে পেয়েছেন ওই সিস্টেমে যারা গ্রিন কার্ড পেয়ে সিটিজেন হয়েছেন ওরা না যাওয়া ভালো। ওইটাতে আমি এখন আছি আমার আটাবের প্রেসিডেন্টের সাথে, তো আমরা যেটা আলাপ আলোচনা করতেছি কিছু এফেক্ট ওই দিক থেকে হয়েছে। আর এই গ্রিন কার্ড তো যারা বইয়ে দেশে যাচ্ছে না, এইগুলো আমাদের। আর অবশ্যই আমাদের যে এই টাইমটা স্পেশালি জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলা হলো আমাদের বিজনেস টাইম, আমাদের পিক আওয়ার। এই সময় আমাদের একদম খুবই ভেরি স্লো। ওকে, সো আপনারা একটা আইডিয়া দিতে পারেন যে যদি আমি বলি যে ডিসেম্বর হচ্ছে সবচেয়ে পিক টাইম থাকে আপনাদের ক্রিসমাসের সময়, এই সময় থেকে এ পর্যন্ত কত টিকিট সে অ্যাবাউট আপনাকে যে জিজ্ঞেস করি যে আপনার কত টিকিট ক্যান্সেল হয়েছে? আমি কালকে পর্যন্ত আমার প্রায় মানে এটা কন্টিনিউ হচ্ছে, এই এখন পর্যন্ত আমার প্রায় 119টা টিকিট ক্যান্সেল হয়েছে এখন পর্যন্ত। 190 টিকিট ক্যান্সেল। ক্যান্সেল মানে আগের তারা টিকিট করছে এখন যাচ্ছে না। এখন তো উইকেন্ড, অত মানডে আরো আশা করতেছি। অনেকে ফোনে আমাকে বলছে স্পেশালি তারা মাইন্ড চেঞ্জ করতেছে। আমি জিজ্ঞেস করছি কেন করতেছেন, বলে এইদিকে শুনতেছি লোকাল কয়েকজন লয়ারের নামও বললো যারা লাইভে এসে বলতেছে ভয় পাইতেছে। সুজা কথা, এটার পরে ওরা মানে মানুষের প্যানিকের মধ্যে আছে যে কি করবে না করবে, এটাই আসছে। সো এটার এফেক্ট পড়তেছে এখন ট্রাভেল এজেন্সির উপর, বাংলাদেশের ইকোনমির উপরও পড়বে, কারণ বাংলাদেশে আরেকটা জিনিস যেটা মাঝে অ্যাড করতে চাই আপনার মাধ্যমে, যে একটা এগুলো ট্রাম্প প্রশাসন, আমরা কিন্তু মানিকার মানে আমরা কিন্তু দুইটার মধ্যে আমরা খাচ্ছি। অনেকে বাংলাদেশে যাচ্ছেন না, আরেকটা অপশন যে ইলেকশনটা কি হবে, ইলেকশনের পরে আরেক ঝামেলা হবে। বাংলাদেশের পরিস্থিতিটা ভালো না, ক্লিয়ার হচ্ছে না। বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে, দেশ থেকে বলা হচ্ছে এখন দেশের ল অ্যান্ড অর্ডার ভালো না, তোমরা ইলেকশনের পরে আসো, দেখে আসো। এদিকে ট্রাম্প প্রশাসনের যে টাইট করা, এটা দুদিক দিয়ে আমাদের এফেক্ট হচ্ছে। সো আপনারা এই যে সিচুয়েশনে ট্রাভেল ইন্ডাস্ট্রি, যেটা আমাদের তো একটা বাংলাদেশি কমিউনিটির বড় অংশ যারা ট্রাভেল বিজনেসের সাথে ইনভলভ ছিলেন, হোয়াট ইজ দ্য অল্টারনেট? এটা থেকে মানে আপনাদের টিকে থাকার কিভাবে টিকে থাকবেন আপনারা, কি চিন্তা করছেন আপনারা? এটা তো কখনো আমরা এর আগে হয় নাই, চিন্তা আমরা কি করব জানি না। আমরা বলতে চাই যে যাদের লিগ্যাল গ্রিন কার্ড আছে, যাদের লিগ্যাল পারপাস আছে, এদের তো কোনো যেতে কোনো বাধা নেই। ট্রাম্প প্রশাসন যেটা বলছে, ওনারা ভিসা বন্ধ করছেন অনির্দিষ্ট কালের জন্য, এটা আবার আসতেও পারে, আসবে, ওনারা তো বলে পারবেন, কিন্তু এটা মানে ভ্রমণ করতে অসুবিধার তো কোনো কিছু আমি দেখি না। আপনি কি মনে হয় ভ্রমণ করতে আপনার যদি লিগ্যাল গ্রিন কার্ড থাকে আপনি কেন যেতে পারবেন না? ওয়াই? এটা তো কোনো আসলে যেটা করা হচ্ছে যে কারো যদি আগের ক্রিমিনাল কনভিকশন থাকে বা ক্রিমিনাল কোনো ধরনের অফেন্স থাকে যেটা উনি এর আগে প্রকাশ করেনি, এটা অনেকে বলছেন যে এইটা তাদের যে সেন্ট্রাল যে ডাটা, এই ডাটা সিস্টেমে চলে গেছে, এবং যখন ওনারা দেশে আমেরিকাতে ফিরে আসে অথবা যাওয়ার পথে এখন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, সো এর মধ্যেই ধরা পড়ে যায়, যার কারণে হয়তো অনেকেই ভয় পাচ্ছেন যে যদি বাবা ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে অথবা কোনো ধরনের মিস ইনফরমেশন থাকে, দেন আই কুড বি এ ভিকটিম অফ ইট। এইটা বোধহয় ওয়ান অফ দ্য রিজন, আমার যেটা মনে হয়, আমি ঠিক জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে ওনারা কি আস্তে কি কিয়ামত চুক্তি আমেরিকায় থাকবে, ওরা কি যাবে না কখনো? দিস ইজ এ বিগ কোয়েশ্চেন। আমার মনে হয় অন্য কেউ যারা, জি প্লিজ হাসান ভাই। কি কারো এয়ারপোর্টে আটকে দিয়েছে বা ঢুকতে পারিনি এমন কোনো ঘটনা ঘটেছে আমরা জানি? আমি ঠিক নাম সহ জানি না, বাট ভালো বলতে পারবেন না। আমাদের মতো আমি এখন পর্যন্ত, বা আমার সাথে আমার আটাবের প্রেসিডেন্টও আছে, আমরা বসা আছি এক জায়গায়, আমাদের জানা মতো আজ পর্যন্ত শুনি না এরকম কোনো ঘটনা ঘটছে। এটা আমরা কখনো শুনি নাই। এটা আসলে হয়েছে কি আমি জানি না, এটা মানুষের মুখে বইলা জিনিসটার একটা মানে প্যানিকের অবস্থা করে ফেলাইছে পুরা জিনিসটা। আমরা কখনো শুনি নাই, বা আমরা কোনো ট্রাভেল এজেন্সির মালিকও বলতে পারিনি ওনারা যে এয়ারপোর্ট থেকে ফিরে আসছে ব্যাক করে, এই ধরনের কিছু হয় নাই। নাজবুল হাসান, এনি কমেন্ট?
বাংলাদেশি কমিউনিটিতে হয়তো বা কেউ এখনো এই বিষয়টা খুব একটু স্পর্শকাতর বলে অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। বিষয় যেটা হচ্ছে, আপনি যদি নিউজ উইকের ওয়েবসাইটে যান, প্রতিদিনে দেখবেন যে এই ধরনের ঘটনা ঘটতেছে। তবে হ্যাঁ, যুক্তরাষ্ট্রে প্রতিদিন 25 লাখেরও বেশি যাত্রী ইন করে, তার মধ্যে যদি 5 জনকে ধরা হয়, এটা কোনো স্ট্যাটিস্টিক্স আসে না। এটা হচ্ছে মূল বিষয়টা। স্ট্যাটিস্টিক্স নির্ভর তো এই দেশ, তথ্য নির্ভর। তবে যাদের গ্রিন কার্ড, আমি বলি, যাদের ফ্যামিলি বেসড গ্রিন কার্ড, যারা স্কিল্ড ওয়ার্কার হিসেবে গ্রিন কার্ড কিংবা অন্য ধরনের গ্রিন কার্ড, বা যারা শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসাইলামের গ্রিন কার্ড কিংবা ধরেন আপনার ভিকটিমের হওয়ার কারণে গ্রিন কার্ড, এই ধরনের গ্রিন কার্ডের যাচাই বাছাইটা একটু ব্যাটিংটা বেশি হয়। অন্য ক্ষেত্রে যেমন ফ্যামিলি, যারা ভাই বোন হিসাবে 16-17 বছর অপেক্ষা করার পরে দেশে এসেছেন, গ্রিন কার্ড পেয়েছেন। হ্যাঁ, এখন নতুন আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে আপনি পাবলিক চার্জের আওতায় আপনাকে ফেলতে পারে কিনা। আপনাকে গ্রিন কার্ড দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু আপনাকে এই গ্রিন কার্ড থাকা অবস্থায় আপনাকে পাবলিক চার্জের আওতায় ফেলতে পারে কিনা, এইটার একটা মোটিভেশন এই বর্ডার কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের কিছু কিছু অফিসার রয়েছে, সবাই না। এবং এটা অফিসের নির্বিশেষে নির্ভর করে আপনার এন্ট্রিটা ইজিয়ার হবে না একটু টাফার হবে। রাজন ভাই, যারা যারা সিটিজেন আছে এদের কি কোনো প্রবলেম হচ্ছে? যারা না, যারা নো নো, কোনো আমেরিকান সিটিজেনের আমেরিকাতে এন্ট্রিতে কোনো প্রবলেম নাই। ইভেন দো তার বিরুদ্ধে যদি ডিন্যাচারালাইজেশন চিঠি ইস্যু করা থাকে, হি উইল গেট এন্ট্রি। তারপরে সে ডিন্যাচারালাইজেশন ফেস করবে, কিন্তু তাকে ফেরত প্লেনে তুলে দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের তাহলে তো এখানে তো পাসপোর্ট যারা আছে এদের তো কোনো সমস্যা। আমি একটা কথা বলি, না বলে পারতেছি না। কালকে রাত্রে এখানে বসা আছি, 5 জন প্যাসেঞ্জার লং আইল্যান্ড থেকে আসছে, ওনারা যাবে না, ওনারা আমেরিকান সিটিজেন। এবং সেটা কি ওদের পাসপোর্টের কারণে যাচ্ছে না দেশের সমস্যার কারণে যাচ্ছে না, সেটা তো বেশ দেখতে হবে। কিন্তু এটা আমি বলতে চাচ্ছি না, বাট ওনারা বয়ে যাচ্ছে না। ওনারা 2 ছেলে, হাজব্যান্ড ওয়াইফ আর একটা মেয়ে, 5 জন ওনারা ক্যান্সেল করছে কালকে রাত্রে। না, আমেরিকান সিটিজেনদের আমেরিকার প্রবেশের ক্ষেত্রে বাধা যাবার কোন রকম সুযোগ সিবিপির কাছে নেই। দে মাস্ট গেট এন্ট্রি। এন্ট্রি হবার পর অ্যারেস্ট হইতে পারে, সেটা তার বাসা থেকে হইতে পারে। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, আমাদের বাঁচিয়ে রাখেন আপনারা, কারণ এই যে মিসকমিউনিকেশন হচ্ছে কমিউনিটির মধ্যে। আমি একটা জিনিস আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে একটু আগে নজরুল যে কথাটা বলছে, যে অনেক ইমিগ্রেশন যারা ব্যবসা করেন, পেশায় আছেন, ইমিগ্রেশন আইনজীবীর পেশায় আছেন, অনেক আইনজীবী না হয়েও আইনজীবীর ভূমিকা আছেন, তারা কিছুটা প্যানিক সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের কথাবার্তায় কিছুটা প্যানিক সৃষ্টি হচ্ছে, সবাই না, 2-1 জনের। আবার অনেকেই আছে, আপনি দেখবেন আপনাকে নির্ভয় দিবার ক্ষেত্রে সবাই আগে। মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে আসলে, এখন যে কথাটা অনেকদিন আগেও এই অনুষ্ঠানে আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র সরকার গত 25-30 বছরের বেশ কিছু ডেটা তারা এখন স্ক্যান করেছে এবং তাদের ফেডারেল ডাটাবেসে আপনার যেই নামের এগেইনস্টে তারা রাখেছে, সেই আপনি যখন এন্ট্রি চাইবেন, তখন সেই ডাটাগুলো সামনে চলে আসে। এখন আপনি যদি 20 বছর আগে কোন একটা মিসডেমিনারে অপরাধী হয়ে থাকেন, ওবামা কিংবা বাইডেনের সময় গ্রিন কার্ড প্রদান করার ক্ষেত্রে সেটি সেইভাবে যাচাই নাও করা হইতে পারে, এখন সেটি সামনে চলে আসছে। এইটি একটা সমস্যা হতে পারে, এছাড়া অন্য কোনো সমস্যা আমি দেখি না। একটা কথা স্পষ্ট করে সবাইকে বলি, যারা ফ্যামিলি ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছেন, তারা যদি পাবলিক চার্জের আওতায় না পড়েন, এবং কিভাবে পাবলিক চার্জের আওতায় পড়তে পারেন এটি জানার জন্য একজন আইনজীবীর, লাইসেন্স আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। কারণ পাবলিক চার্জ বিষয়টাকে এখন অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। জি, ইব্রাহিম শরীফ খোকন, আপনি বলতে চাচ্ছিলেন? জি জি, আমি বলতে চাচ্ছিলাম, শুনেন, আমাদের এখন সমস্যা হচ্ছে যে ফেসবুক একটা হয়েছে, যে কেউ ফোন একটা লিয়া, সুঙ্গা একটা লিয়া বাইরে গেল, বাইরে এই যে প্যানিক সৃষ্টি করে, এই যে নজরুল সাহেব আমাদের ব্যবসায়ী, খালি উনি না, আরো অনেকের কাছ থেকে খবর পাইছি, আমাদের আত্মীয় স্বজনরা ফোন করে, ভাই ইমিগ্রেশন নাকি বন্ধ হয়ে গেছে, এখন নাকি যাওয়া ঠিক হবে না। তোমার কে বলছে? এই যে নজরুল সাহেব বললো, আন্ডার নো সার্কামস্টেন্সেস একজন আমেরিকান পাসপোর্ট হোল্ডারকে এয়ারপোর্টে আটকাবার কোনো আইনই নাই, তাকে অ্যাক্সেস দিতে হবে। তার বিরুদ্ধে কোনো মামলা হইলে তার গ্রেফতার হইতে পারে, এটা গ্রেফতার আপনি অফিসে বসে হইতে পারে। আবু তাহের সাহেব, আপনার মনে আছে, আমাকে হাত করা লাগাই দিল আপনার প্রিয় প্রেসিডেন্ট
বারাক ওবামার সামনে মিস ইনফরমেশনের কারণে এটা এসে আমার সাথে আদের কাপটা ট্রেন্ড দিচ্ছে কিনা মনে নাই, So, তখন কি আমরা আপনাকে ব্লেম আপনাকে তো করছিলাম? আমি মামলা করতে বলছি, আপনি তো বয়ে মামলা করলেন না তখন। না মামলা না, আমি প্রতিকার চাইছি, কিন্তু এই ধরনের এটা ঘটনা ঘটে, অনেক সময় ঘটে। এটা একটা উদাহরণ হতে পারে না, এই কারণে কি আমরা বিদেশ যাওয়া বাদ দিয়ে দিব? আমরা কানাডা গেছিলাম বাজার করতে, ফিরার পথে আমার আটকে যাদেরকে হাত ধরেছে আরেকজনের নামের সাথে মিলে গেছে। তো এই যে মানুষকে প্যানিক সৃষ্টি করে, এবং আপনি যদি দেখেন, আপনি 10টা লাইভ 15টা লাইভ গত 3-4 দিনের দেখেন, আপনি দেখেন যে মানুষকে অহেতুক ভয় দেওয়া দেখানোর একটা প্রয়াস আমাদের মধ্যে আসছে। এবং এই এই প্রয়াসের মধ্যে সে কি মানে এটা আরো দেখবে মানুষ, তার এই যে ভিউ পাওয়া এইসব। আরে বাবা, তুমি নিজের খবরই ভালো করে জানো না, নিজের আইনই জানো না, নিজের মানে ইমিগ্রেশনের যে তুমি যে তোমার যে সাকসেস রেট কি, তুমি ইমিগ্রেশনের প্র্যাকটিস করো, ইমিগ্রেশনের উপর তোমার লেখাপড়া করতে। এবং আমরা যে খালি উপদেশ দেই যে কিছু হলে ইমিগ্রেশন লয়ারের কাছে যান, আর একজন সাধারণ মানুষ প্রবাসী ইমিগ্রেশন লয়ারটা পাইবো কই? যাওয়ার আগে পয়সা খুঁজে, আর যেখানে দেখবেন লাভ নাই তখন ব্যস্ত, আপনার ফোনই ধরবে না। একজন সাধারণ প্রবাসীর পক্ষে আপনি নিউ ইয়র্কে একজন বাংলাদেশি ইমিগ্রেন্ট লয়ারের কাছে হোক আর যে কোনো লয়ারের কাছে ফোন করা কি সহজ? তথ্য জানা কি সহজ? আমাকে একটু আবু তাহের সাহেব জানান। আমি মনে করি এই মুহূর্তে আমাদের কমিউনিটি শুড কাম ফরওয়ার্ড। কমিউনিটি যারা নেতাগিরি করেন, কিসের জন্য ছবি উঠানো, এটা ছাড়াও তো আরেকটা কাজ আছে। এই সমস্ত ক্রাইসিসে দে শুড ওপেন হেল্পলাইন। যদি একজন আইনজীবীকে বসে রাখেন, দরকার হলে এই আইনজীবীর ফিজ আপনারা দেন, যে কোনো মানুষ তার ইমিগ্রেশনের পরামর্শের জন্য দেশে দেশে যাবে কিনা। এটা জি আমি শেষ করি ইয়ে ভাই, আমাদের একটা আইনগত 24/7 হেল্পলাইন করা উচিত। এটাকে দরকার হলে সোসাইটি বা কমিউনিটির যে সমস্ত সংগঠন আছে তারা সাপোর্ট করে টাকা পয়সা দিয়ে। সো উই শুড ডু দ্যাট। আন্তর্জাতিক মানুষকে বলে দেখেন। জি নাজমুল ভাই বলেন। একটু অ্যাড করি, কিছুদিন আগে একজন ইউএসসিআইএস অফিসারের সাথে আমার 26 ফেডারেল প্লাজাতে কথা হয়েছিল। তো কথা হচ্ছিল, আমি তাকে জিজ্ঞেস করতে চাইলাম যে তো আমরা যদি আমাদের কমিউনিটিতে এই ধরনের কোনো অ্যাওয়ারনেস অনুষ্ঠান করি, তোমাদের থেকে কেউ গিয়ে আমাদের এই লোকদেরকে যারা কাগজপত্র আছে তাদেরকে অভয় দিবা কিনা? বলে শিওর। বলে আমাদের কাজই তো, আমাদের তো যে একটা ডিপার্টমেন্ট আছে শুধু মানুষকে অ্যাওয়ার করার জন্য, মানুষকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করি, আমাদের কমিউনিটি যে সংগঠনগুলো আছে, আমি মনে করি এই মুহূর্তে কমিউনিটি সংগঠনগুলোর উচিত মানুষকে সঠিক ইনফরমেশন দিয়ে ব্যবহার করা, ভয় লাগানো না। যেমন কিছুদিন আগে আমাদের নিউ ইয়র্কেরই একটা কাগজে ছাপা হয়েছিল যে আমেরিকান নাগরিককে এয়ারপোর্টে ঢুকতে দেয়নি, তাকে ফেরত পেলে পাঠানো হয়েছে। কমপ্লিটলি মিথ্যা তথ্য। যুক্তরাষ্ট্রের কোন নাগরিক, ইভেন হোয়েন হি ক্যারিজ এ ইউএস পাসপোর্ট, এটা গ্যারান্টেড হিজ এন্ট্রি টু ইউএস। অতএব এই ক্ষেত্রে দ্বিতীয় কোনো অপশন নাই। আচ্ছা, সেকেন্ড থিং যে বিষয়টা আমি বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে হ্যাঁ, ইয়েস, আমাদের অনেকেই 15 বছর আগে 20 বছর আগে একাধিক নাম ব্যবহার করেছি, একাধিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছি। আমরা বাংলাদেশ থেকে আসা অরিজিনাল পাসপোর্টটা ফেলে দিয়ে আমরা অন্য নামে পাসপোর্ট নিয়ে আশ্রয় চেয়েছি। এগুলো হতেই পারে, এটা তো আর শুধু বাংলাদেশিরা করেছে এমন না, পৃথিবীর সব জাতিই করেছে আমেরিকার মতো দেশে দ্বিতু হওয়ার জন্য। কিন্তু সেই বিষয়টা যখন এখন সামনে চলে আসছে, অভয় দেবার জন্য আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে সেইগুলোকে যাতে কিভাবে আইনগতভাবে সমাধান করা যায় সেই চেষ্টাটি খুঁজে বার করা। এবং সেই চেষ্টাটি খুঁজে বার করার জন্য আমাদের বিভিন্ন সোশিয়াল সংগঠনগুলো ইমিগ্রেশন ক্লিনিক চালু করতে পারে। এবং এই ক্লিনিকের মাধ্যমে আপনারা দেখবেন, আপনারা জানতে পারবেন যে কি কি প্রসেস আপনার কাছে আছে। যেমন ওয়েভার বলে একটা সিস্টেম আছে আমেরিকান ইমিগ্রেশনে, এই ওয়েভার পাওয়া যেতে পারে। তো আরেকটি যেসব বিষয় আমি বলি যে আমাদের মিডিয়ারও একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যে আমরা কোনো নিউজ পাওয়ার আগে যদি যাচাই বাছাই না করে নিউজটা ছেপে দিই, এটাতে পরে কমিউনিটি, সমাজ, ব্যবসা সকলের ক্ষতি হয়। অতএব এই বিষয়টা আমাদের সবাইকে সতর্ক রাখতে হবে। আচ্ছা, ট্রাভেলের ব্যাপারে আমি যেটা বলি, যাদের আমেরিকান পাসপোর্ট আছে তাদের ট্রাভেলে কোনো সমস্যা নাই। ইভেন দো তাদের বিরুদ্ধে যদি ডিন্যাচারালাইজড হওয়ার বিষয়টা থাকে তাতেও সমস্যা নাই। কেন? ডিন্যাচারালাইজেশন প্রসেসটা খুব কস্টলি এবং টাইম কনজিউমিং। এবং যাদের সিটিজেনশিপ 2 বছর অতিক্রম করেছে, সিটিজেনশিপ নেওয়ার যেদিন আপনি ওথ নিয়েছেন তার থেকে 2 বছর পর যদি পার হয়ে যায়, তাহলে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হবে সেই অভিযোগ প্রমাণ করার দায়িত্ব ফেডারেল সরকারের, আপনার না। আর 2 বছরের আগে যদি আপনার কম হয়ে থাকে নাগরিকত্বের বয়স, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি সেই মিথ্যা তথ্য দেননি।
অতএব এখানে 2 বছর পার হওয়ার পর কাউকে যুক্তরাষ্ট্র থেকে ডিন্যাশনালাইজ করার প্রক্রিয়াটা খুবই খুবই কঠিন। তো যাই হোক, এই বিষয়গুলো আমি এই জন্য বললাম যে আমাদের লোকদের অভয় দেওয়া দরকার। যারা আমেরিকান পাসপোর্টধারী তাদের বিদেশে যেতে কোনো প্রকার বাধা নেই, কোনো প্রকার, একদম পিরিয়ড কথা। এটা আপনাকে ইমিগ্রেশন অ্যাটর্নি থেকে জানতে হবে না, এটা ওয়েবসাইটে আছে, ইউএসসিএস স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইটে আছে। as long as your passport is valid এবং as long as your passport has original authenticated American passport, আপনার কোনো ভয় নাই আমেরিকা প্রবেশ করতে, আমেরিকার বাইরে যেতে। আমি তো আর এই বিষয়ে আমি আর একটা কথা বলে শেষ করে ফেলি, আমরা হাসান ভাইয়ের কাছে গুরুত্বপূর্ণ আলোচনা করবো। এই যে আমাদের উপর মানে ভিসাকে দেওয়া পজ দেওয়া হয়েছে, ফ্যামিলি ইমিগ্রেশন সন্তান, এটারও মানে মিথ্যা তথ্য বা অপতথ্য, এটার মিসকমিউনিকেশন বিরাট করে আছে। এটা তো এইটা এই যে 54 বলা হচ্ছে যে 54% আমাদের মানে আমাদের লোকজন সাহায্য খায়, এই জন্য বন্ধ করা হয়েছে। আসলে এইটা না, এটা সরকার যখন এটা বন্ধ করে এই তথ্যটা ব্যবহার করে নাই। এটা ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে বলেছেন এই 54%, এবং এখন আমাদের কমিউনিটি কি করে 10 জন 5 জন একটা পার্সেন্টেজ এটা অ্যাবিউজ সব কমিউনিটি করছেন। এখন আমরা আমাদের কমিউনিটিকে ডিফাইন করতে হবে। আমাদের কমিউনিটি কোভিড এর সময় আসছে, এই কোভিড সবচেয়ে বেশি নিউ ইয়র্কে সবচেয়ে বেশি এফেক্ট করছে। এই যে তারা এই কাজের সময় তাদেরকে সাহায্য যাইতে হয়েছে, তারা ওয়ার্ক ফোর্সে যাইতে পারে নাই। আপনার কোভিড এর সময় সবকিছু খোলা ছিল। এই সমস্ত অ্যারেঞ্জ করে আমাদের এটা ডিফাইন করতে হবে যে ডিস ইনফরমেশন যেটা স্প্রেড হয়েছে এটা ঠিক না, এবং সরকারি ভাবে তাদের যে নির্দেশনা সেখানেও কখনো বলা হয় নাই, বা এখন পর্যন্ত আমরা জানি না যে এই 54%-এর এটা কই পাইলো। পিউ রিসার্চ একটা স্যাম্পলিং 1500 মানুষের উপর স্যাম্পলিং করে একটা তথ্য দিয়ে দিল। একটা তথ্যকে নানান ভাবে উপস্থাপন করা যায়, একটা জরিপ নানান ভাবে গ্রহণ করা যায়। আমাদের নতুন প্রজন্ম যে কাজ করতেছে, আমাদের সাকসেস রেট কি, আমাদের বাড়িঘর কেনার লোকজনের সাকসেস রেট কি, এইসব দিয়ে আমরা মনে করি এটার একটা পাল্টা অ্যাপ্রোচ আমাদের করা দরকার সমন্বিত ভাবে। এবং এটা কোনোভাবেই মানে এখন আমাদের সময় এসেছে আমরা আমাদেরকে পরস্পরকে দোষারোপ। অনেকে দেখা যায় হে কি কি খাইছে আমার পাশের বাড়ির এরা, আমার আত্মীয় স্বজন, আমার মানে ওই পাশের ব্লকের এরা, এরা হেলথ সুবিধা পাইছে, এরা মেডিকেল সুবিধা পাইছে, এরা আপনার হোম কেয়ার পাইছে। আমি খুব খুশি। এটা এখন খুশি হওয়ার সময় না। আপনি আপনার এই জেলাসি, আপনার এই পারস্পরিক ঈর্ষাকাতরতা পরে করবেন। এখন দিস ইজ এ টাইম টু ডিফেন্ড আওয়ার কমিউনিটি এজ এ হোল। আমরা বাংলাদেশি কমিউনিটি যে অপবাদের সম্মুখীন হয়েছে, এবং বিশেষ করে ভারতীয়রা খুব সুচতুর ভাবে এটা প্রচার করতেছে যে বাঙালিরা পাকিস্তানিরা এরা সাহায্য খায়, এই জন্য দেয় না। এসবের নানা কারণ আছে। ইন্ডিয়ানরা 47 সাল থেকে এখান থেকে আসছে। আমাদের ইমিগ্রেশন এই OP1 DB1 থেকে ব্যাপকভাবে আসছে। আমাদের ফ্যামিলি ইমিগ্রেশনে বাবা চাচা, আমি বিয়ে করব বাংলাদেশে, আমাকে আমার বউকে আনার জন্য আপনি আমার আইনগত অধিকার, এবং আপনি সেই আইনগত অধিকারের অংশ হিসাবে আপনি বলছেন যে আমার স্ত্রী যদি চলে আসে সে তার মারে নিয়ে আসতে পারে। এটা ফ্যামিলি ইউনিফিকেশন, ইট ইজ পাস বাই দ্য ইউএস কংগ্রেস। এটা আইন, এই আইনের সুবিধা অনুযায়ী আসছে। কে আসে এখানে অসুখে পড়ছে, বিসুখে পড়ছে, এটা নানান কারণ। কোভিড এর সময় বেশি ঢুকাচ্ছে। আমরা আমাদের কমিউনিটিকে নিয়ে আমরা দোষারোপ করবো নিজেদের মধ্যে, কিন্তু আমেরিকার মেইন স্ট্রিমে আজকে এখন আমাদের সময় আছে, উই শুড ডিফেন্ড আওয়ার কমিউনিটি। এখন আমাদের লোকজনকে দোষারোপ করার সময় নাই। জি আপনার কণ্ঠটা আজকে, আপনার কণ্ঠটা মানে আজকে মনে হচ্ছে পুরো একটা রিভার্স কণ্ঠ। যাই হোক, এটা আপনারা এখন যেগুলো বলতেছেন এই সাহায্য নির্ভর, এগুলো তো ভাই আমি আগে বলছি। আপনি বলেন না, আগুন লাগছে, আমার মানুষের বাঁচিয়ে দিব। আচ্ছা তাহের, কয়েকজন দর্শক আমি দেখতে পাচ্ছি এনহান্সড আইডি এবং রিয়েল আইডির ডিফারেন্সটা জানতে চাইছেন। আমি একটু 1 মিনিটে সেরে দেই। এনহান্সড আইডি হচ্ছে যুক্তরাষ্ট্রের মাত্র 6টি স্টেট এটি ইস্যু করে থাকে। এই স্টেটগুলি হচ্ছে কানাডা এবং মেক্সিকোর সাথে সীমান্তবর্তী স্টেটগুলো, তার মধ্যে নিউ ইয়র্ক একটা। এবং এনহান্সড আইডির জন্য অতিরিক্ত ফি দিতে হয়। এবং এনহান্সড আইডি হচ্ছে যারা আমেরিকার সিটিজেন তারা রেগুলার আইডির অপশনও পায়, অথবা এনহান্সড আইডির অপশনও পায়। এনহান্সড আইডি যাদের আছে তারা দেখবেন আইডি ডান দিকে একটা ফ্ল্যাগ আছে, ইউএস ফ্ল্যাগ। দ্যাট মিনস যে এই আইডি হোল্ডার ইউএস সিটিজেন। এই হচ্ছে ডিফারেন্স। আর রিয়েল আইডি যেটা, সেটা হচ্ছে যে আপনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থান করছেন, নট নেসেসারিলি আপনি একজন সিটিজেন। অতএব আপনি বৈধভাবে অবস্থান করছেন, রিয়েল আইডির মাধ্যমে ফ্লাই করা যায়, ড্রাইভ করা যায়। কিন্তু রিয়েল আইডি দিয়ে কানাডা ল্যান্ড বর্ডার ক্রস করা যায় না, এনহান্সড আইডি দিয়ে ক্রস করা যায়।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনাকে অনেক। আমি দেখতেছি আমার কাছে একটা আছে, এটাতে ফ্ল্যাগ আছে কিনা, যাই হোক আছে দেখতেছি। থ্যাংক না, ইউ। আপনার এটা ফ্ল্যাগ থাকলেও যা না থাকলেও না, অসুবিধা নেই, বলেন। আপনার এটা ফ্ল্যাগ থাকলেও যা না এনহান্স আইডি আপনি নিতে পারেন। আপনাকে যে কোনো জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, $75 না কত ফি দিতে হয়। রাইট, থ্যাংক ইউ সো মাচ। $30 আমরা আমি আমরা 75 আমরা আমরা আরো কিছু আমি অন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আলাপ কারণে করে নাই। আমাকে করতে হয়েছে, তখন দিতে হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। আচ্ছা কাচ্চু ভাই, আপনার কাছে জানতে চাই যে টাইলানল নিয়ে হঠাৎ করে ট্রাম্প সাহেবের হঠাৎ করে এত বিপত্তি কেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? খুব সংক্ষেপে জানতে চাই। টাইলানল তো এটা- আমাদের জীবনের যেমন এটা খাবার খাই আমরা একদম। অরিজিনালি কিছুদিন আরম্ভ হয়েছে আমাদের প্রেসিডেন্ট সাহেবের মাথায় কে ঢুকাইছে, অথবা যেন টাইলানল যে কোম্পানিটা বানায় জনসন অ্যান্ড জনসন, যে টাইলানল খাইলে লিভার ড্যামেজ হয়, তারপরে আরম্ভ হয়েছে এটা খাইলে প্রেগনেন্সি অবস্থায় যদি খায় তখন বাচ্চার অটিজম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটা নিয়ে তখন উনি ডাইরেক্টলি বলতেছিলেন আমাদের হেলথ সেক্রেটারির সঙ্গে, যাতে কেউ টাইলানল না খান। কিন্তু জিনিসটা উনি যেটা করছেন, এইভাবে টাইলানল বলা তো একটা খুবই কি কি বলবো, আপনারা যারা বলতে পারতো টাইলানল জাতীয় প্রোডাক্ট, অর্থাৎ টাইলানলের সমতুল্য অনেক কোম্পানি, অ্যাসিটামিনোফেন অনেক কোম্পানি এখানে বানায়। শুধু যে জনসন অ্যান্ড জনসন তো ব্র্যান্ড নাম হিসেবে বিক্রি করে, জেনেরিক হিসাবে এবং বিভিন্ন কম্পাউন্ড হিসাবে আরও অনেক কোম্পানি বেয়ার বিভিন্ন নামে বেচে টাইলানল। বিভিন্ন কফ সিরাপে থাকে, নাইকুয়েল বলেন, ডেকুয়েল বলেন, এখানে কিন্তু অ্যাসিটামিনোফেন আছে। তা উনি যখন একটা ব্র্যান্ড হিসাবে বলেন, তখন ওই ব্র্যান্ডের আপনি যার অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেইটাই। কিন্তু এর বিপক্ষে যে পিডিয়াট্রিক্সরা যারা বলতেছে যে টাইলানলের সাথে এমন কোনো সম্পর্ক নাই যে টাইলানল খাইলেই অটিজম বাড়বে, সেটা নিয়ে আজকে আবার এফডিএর এগেনস্টে যে ইনস্ট্রাকশনগুলো আমাদের গভর্নমেন্ট দিছে, তার এগেনস্টে অনেক বিভিন্ন অর্গানাইজেশনগুলো এটার এগেনস্টে বলছে না, টাইলানল খাওয়া সেফ, দেয়ার ইজ নো প্রুফ। এবং ইউরোপিয়ান স্টাডিও তো তারা দেখাইছে, ইউরোপীয় কোনো এইভাবে কোনো দেখেনি যে টাইলানল খাইলে অটিজম হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো এটা রিসার্চের বিষয় এবং আমরা পরে দেবো কি হয়, বাট খুব হ্যাঁ, ইন্টারেস্টিং আর যেটা সবাই ফ্লু ভ্যাকসিনে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, জি সেটা সবাইরে নেওয়া উচিত ফ্লু ভ্যাকসিন। আর আরেকটা যেটা আমি বলতে চাই, এই যে আপনারা আপনার যদি কানেকশন থাকে জ্যাকসনাইটের, তো মনে হয় ওপেনলি আগের মতো অবস্থা দেখতেছি। তো এটাতে কোনো কেউ কিছু করতেছে কিনা তো মনে হচ্ছে না আমাদের নতুন মেয়র এটা এখন এবং এটা এই এবং বিষয়ে আমি এখন আর কোনো পুলিশ comment- ডাকার পরও কোনো পুলিশও কিছু বলতেছে না। আমি আজকে বুঝছেন, পুলিশও কিছু বলে না। জি, এই বিষয়ে এখন আর কোনো কমেন্ট করতে পারবো না, বাট পরে একদিন আলোচনা করবো। যাই আমাদের হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই, আপনাকে কিন্তু আর একটা জিনিস আপনাকে আমি জিজ্ঞাসা, তাহের ভাই, জি। একজন আমাকে আপনার কিছুদিন আগে এনআইডি বিভিন্ন সম্বন্ধে কথা বলছিলেন, তাই না? আমাদের যে প্রেস অ্যাটাচে ওয়াশিংটন, ওনাকে আনছিলেন নিউ ইয়র্কে এনেছিলেন। আমাকে কয়েকজন আমাকে দোকানে এসেই আমাকে কোত্থেকে দেখছে, আমি ওই দিন কথা বলতেছিলাম, কমপ্লেন করতেছে তারা যখন এনআইডির জন্য ভেরিফিকেশনের জন্য তাদের গ্রামে যাচ্ছে, তারা কিন্তু বহুত 25-30 হাজার এবং 40,000 টাকা পর্যন্ত তাদের চাচ্ছে। এটা এখন আলোচনা করে হবে না, এটা আমরা একদিন ওনাকে নিয়ে আসবো আবার, এন্ড দেন আপনি প্রশ্ন করেন ওনাকে। উনি যদি এখন তো উনি নাই। শুনে থাকেন, এইগুলো কিন্তু আপনাদের আলাপ করা উচিত। জি জি, থ্যাংক ইউ সো মাচ, ডেফিনেটলি উইল ডিসকাস অ্যাবাউট ইট। যাই হাসান ভাই আপনার কাছে। হাসান ভাই, আপনি জানেন যে আমাদের মহান প্রেসিডেন্ট, উনি এখন মহান প্রেসিডেন্ট, মানে আমার একজন অপ্রাপ্ত বয়স্ক একটি ছেলে, আমাদের ইব্রাহিম চৌধুরী খোকন সাহেব জানেন, উনি বাচ্চা ছেলে আবদার করতেছেন। সে একদিন রাগ করে বলছিল, ইজ ইট কিংশিপ? এবং আমি জানি না সে কোত্থেকে এটা শিখলো, এবং আমার ইমাম সাহেব শুনে বলছিলেন যে এটা কী ট্রেনিং দেওয়া হচ্ছে এদেরকে, এই ধরনের কথা বলছিলেন। বাট উনি যেমন ধরেন ভেনেজুয়েলা এখন আমাদের হাতে আছে, আমরা খুব প্রাউড আমেরিকান যে ভেনেজুয়েলা আমাদের হাতে। আমরা আপনার ইরানের উপর অ্যাটাক হওয়ার একটা উপক্রম হচ্ছিল, বাট যেভাবে হোক থেমে গেছে। দেন কিউবা, আর এখন তো গ্রিনল্যান্ড, তো একদম মানে মনে হচ্ছে রুলভ দৃষ্টি আমাদের ওই জায়গার উপর। এবং বলা হচ্ছে যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে, আমাদের সাথে নথি স্বীকার না করলে 25% অতিরিক্ত আপনার ট্যারিফ দিতে হবে। সো অনেকের প্রশ্ন আছে যে গ্রিনল্যান্ডে কী আছে এমন
যে গ্রিনল্যান্ডের উপর এত লোভ আমাদের? হোয়াট ইজ দ্য রিজন? ধন্যবাদ তাহের, সবাইকে শুভেচ্ছা। কাচু ভাই বলছে আবদার, হ্যাঁ, খুব ভালো লাগছে কথাটা আমার কাছে। ছোটকালে আমি, আমার মনে আছে, এটাই আমি বলতেছিলাম যে ছোট বাচ্চার আবদার করা। আমার এক কাজিন ছিল, যদি আমি কোনো উপহার পেতাম সঙ্গে সঙ্গে সে লাভ দিয়ে ওটা আমাকে দিতে হবে, যতক্ষণ তাকে না দেওয়া হবে ততক্ষণ সে কাঁদতেই থাকবে। আলটিমেটলি তাকে খুশি করবার জন্য আর একটা উপহার তাকে কিনে দিতে হতো। তো এই গ্রিনল্যান্ড নিয়ে যে কাণ্ডটা ঘটছে, সেই কাণ্ডটা থেকে আমার সেই ঘটনা মনে পড়লো। কিন্তু এর পেছনে গল্পটা একটু বড়, এত 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 সিম্পলিস্টিক গল্পটা নয়। জি, ট্রাম্প সাহেব কেন গ্রিনল্যান্ড চাইছে? উনি কিন্তু প্রথম ব্যক্তি নন যিনি গ্রিনল্যান্ড চাইলেন। গ্রিনল্যান্ডটা কি? বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড, যার অধিকাংশ কিন্তু ফ্রোজেন, বরফে আবৃত। এটা সাইজ 2.16 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার, যা কিনা Wow. 3টা টেক্সাসের সমান। 3টা টেক্সাসের সমান হচ্ছে গিয়ে গ্রিনল্যান্ড, যার বাসিন্দা সব মিলে অ্যাবাউট 60,000 লোক। ইনফ্যাক্ট 56,000 লোক সেখানে বাস করে, নেটিভ স্থানীয় লোক 56,000। 300 বছর ধরে এই এলাকাটা, এই অঞ্চলটা ছিল ডেনমার্কের কলোনি, ডেনমার্কের রাজার অধীনে। 1953-তে গ্রিনল্যান্ডটা ফর্মালি ডেনমার্কের একটা অটোনমাস রিজন হিসেবে স্বীকৃতি পায়। স্বাধীন নয়, অটোনমাস রিজন। কেমন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে পরে ঘটনা ঘটে। কিন্তু তার আগে থেকে কিন্তু আমেরিকা অনেক আগে থেকে এই নজর দিয়েছিল গ্রিনল্যান্ডের উপরে। প্রথম নজর দেখে জানেন? অ্যান্ড্রু জ্যাকসন। যে অ্যান্ড্রু জ্যাকসন আলাস্কাকে রাশিয়ার কাছ থেকে কিনেছিল 1860 সামথিং এ, দিকের কথা বলছি আমি। তো গত শতাব্দীর শুরুর দিকে প্রেসিডেন্ট টেডি রুজভেল্ট, তিনিও চেষ্টা করেছিলেন গ্রিনল্যান্ড কেনবার জন্য। তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে 1954-এ বা না 1948-এ প্রেসিডেন্ট ট্রুম্যান $100 মিলিয়ন মূল্যের সোনা দিয়ে কিনতে চেয়েছিলেন। এই সোনা নাও বাবা, গ্রিনল্যান্ড আমাকে দিয়ে দাও। আগায় নাই। কেন গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড? এক নম্বর তো গ্রিনল্যান্ড খনিজ সম্পদে সমৃদ্ধ, স্ট্র্যাটেজিক্যালি খুব গুরুত্বপূর্ণ, পাশে চীন, পাশে রাশিয়া। এবং অনেক আগে থেকে দেখতে পাচ্ছি আমরা চীন এবং রাশিয়া নজর দিয়েছে গ্রিনল্যান্ডের উপরে। বিশাল এলাকা, কারো কোনো নিয়ন্ত্রণ নাই, যাই সেখানে আমরা। ফলে সামরিকভাবে খুব গুরুত্বপূর্ণ। যদি রাশিয়া বা চীন যেই হোক না কেন নিয়ন্ত্রণ নেয়, যেটা আমাদের জন্য এবং ইউরোপের জন্য একটা বড় রকমের হুমকি। ট্রাম্প সাহেব যে বলছেন নিরাপত্তার কারণ আছে, যুক্তি আছে, কিন্তু একদম একদম অর্থহীন নয়। কিন্তু এর একটা ভ্যালিড পয়েন্ট আছে। কিন্তু গ্রিনল্যান্ড তো আমার না, গ্রিনল্যান্ড অন্য একটা দেশের অংশ। আমার মনে হলো ভাই আমাকে দাও, আমাকে দিতে হবে, না দিলে আমি জোর করে নিব। তো এই যে আরো মজার ব্যাপার হচ্ছে, উনি আইডিটা কই থেকে পাইলেন? তার এক বন্ধু আছে, তার নাম হচ্ছে গিয়ে রোনাল্ড লডার। আপনারা অনেক দেখবেন যে আপনার বউরা বা মেয়েরা, ছেলে, আত্মীয় স্বজনরা এস্টে লডার বলে একটা কোম্পানির এই যে মুখের রুজ কেনে, নানা রকম জিনিসপত্র কেনে, এস্টে লডার। সেই কোম্পানির মালিকের ওয়ান অফ দি কি বলে উত্তরাধিকারী এর হচ্ছেন কি রোনাল্ড লডার, নিউ ইয়র্কের বাসিন্দা এবং ট্রাম্প সাহেবের খুব পুরনো বন্ধু। তো ট্রাম্প সাহেবকে তিনি প্রথম বোঝালেন যে এইটা তো পাওয়া গেছে ভাই, একটা ফ্রি জায়গা আছে, তুমি দখল করো এটা। তার যে মাথায় ঢুকেছে তখন থেকে এখনো যাচ্ছে না। এখন তিনি কি করছেন? এখন তিনি বলেছেন আমাকে দিতে হবে। কিভাবে দিব? হয় বিক্রি করো, যদি বিক্রি নাও করো আমি দখল করে নেব। এবং তার রেসপন্সে মাথা রাখতে হবে, ডেনমার্ক কিন্তু একটা নেটো কান্ট্রির মেম্বার, নেটো মেম্বার। কেমন? এই ট্রান্স আটলান্টিক চুক্তি যে আছে আমাদের সাথে, আমেরিকার সাথে, পশ্চিম ইউরোপের দেশগুলির সাথে, সেই চুক্তির অধীনে কিন্তু কথা বলা আছে, যদি কোনো দেশ আক্রান্ত হয়, কোনো নেটো কান্ট্রি আক্রান্ত হয়, সবাই মিলে ডিফেন্ড করবো আমরা। ধরা যাক আমেরিকা আক্রান্ত হলো, আমেরিকাকে ডিফেন্ড করবার জন্য সব নেটো মেম্বাররা সাহায্য করবে। ধরা যাক পোল্যান্ড আক্রান্ত হলো রাশিয়ার কাছ থেকে, সমস্ত নেটো কান্ট্রি ডিফেন্ড করবে পোল্যান্ডকে। একইভাবে ডেনমার্ক যদি আক্রান্ত হয়, সে আমেরিকাই হোক আর যেই হোক না কেন, সব দেশ মিলে আমরা তাকে ডিফেন্ড করবো। এটা চুক্তি। কেমন? এবং এই চুক্তিকে মাথায় রেখেই দেখতে পাচ্ছি আমরা 8টি দেশ, 8টি ইউরোপীয় দেশ সেখানে অল্প সংখ্যক কয়েকশো করে সৈন্য পাঠিয়েছে, দেখানোর জন্য যে আমরা তোমার পাশে আছি।
এই ঘটনাটা ট্রাম্প সাহেবকে খুব ক্ষুব্ধ করেছে, তিনি ক্ষিপ্ত হয়েছেন। দেখো, আমার কথা বলার পর এরা সৈন্য পাঠাচ্ছে আমাকে ডিফাই করবার জন্য। এরা বলছে যে না, ডিফাই করবার জন্য না, তুমি যে বলেছো এটা আমাদের নিরাপত্তা হুমকি চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, সেই কারণেই আমরা কিন্তু, তুমিও আসো আসো একসাথে কাজ করি আমরা। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমেরিকার সাথে ডেনমার্কের চুক্তি আছে, 1951 সালের চুক্তি, যে চুক্তি অধীনে আমেরিকা যে কোনো সময় যে কোনো সংখ্যক সৈন্য বা ঘাঁটি বানাতে পারে গ্রিনল্যান্ড নিরাপত্তার জন্য। 1951 সালের কথা বলছি আমরা, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের কথা। ফলে এই চুক্তি অনুসারে গ্রিনল্যান্ড দখল না করেও কিন্তু আমেরিকা সেখানে যে সৈন্যরা পাঠাতে পারে, ঘাঁটি বানাতে পারে, লিটারেলি এই 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 পথ ধরে গ্রিনল্যান্ড দখলও করতে পারে। কিন্তু সেই পথে তিনি যাচ্ছেন না, তিনি যাচ্ছেন এই পথে। কেন? আমার একটা থিওরি আছে। থিওরিটা এইরকম যে খুব মহান হতে হলে কি লাগে, ইতিহাসে আপনার নাম লেখা থাকবে কখন, খুব বড় একটা কিছু আপনি করেছেন। যেমন ধরা যাক সেকেন্ড আমেরিকা হওয়ার পরপরই আমরা লুইজিয়ানা কিনে নিই ফ্রান্সের কাছ থেকে, জেফারসন। তো ইতিহাসে নাম হয়ে গেল জেফারসন সাহেবের, তিনি আমেরিকাকে এই বিশাল পরিমাণ জায়গা দখল করে দিয়েছেন। সেম থিং উইথ ক্যালিফোর্নিয়া, আমরা মেক্সিকো থেকে বিশাল জায়গা দখল করে নিয়েছি আমরা। তো আমার ধারণা ট্রাম্প সাহেব তার ইতিহাসে নাম রাখবার জন্য এইরকম একটা জায়গা দখল করতে চান, যেন পরে আমরা 100 বছর পরে, 500 বছর পরে বলতে পারি দেখো আলাস্কা যেমন জ্যাকসন সাহেব দখল করেছিল, কিনেছিল, ট্রাম্প সাহেবও এই 500 বছর আগে আমাদেরকে গ্রিনল্যান্ড দখল করে, গ্রিনল্যান্ড আমাদের দখলে দিয়েছেন। সেই স্বপ্নটা মাথায় রেখেই তিনি হয়তো করেছেন আমার ধারণা, তত্ত্ব আমি জানি না, আমি মে বি রং। কিন্তু ওভারঅল যদি সত্যি সত্যি তিনি চেষ্টা করেন জোর করে গ্রিনল্যান্ড দখল করার, তার ফলে কিন্তু আমেরিকা বনাম ইউরোপ, আমেরিকা বনাম নেটোর এক সংঘর্ষ দেখা দেবে, এবং এর ফলে নেটো ভেঙে পড়তে পারে, যেটা খুবই ভয়াবহ একটা ব্যাপার ঘটবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাই, গ্রিনল্যান্ডের সাথে কি মেইনল্যান্ডের কোনো সম্পর্ক আছে না পুরোটাই আইল্যান্ড? মূলত এটা আইল্যান্ড, কিন্তু আইস ক্যাপ, তো মানে পুরোটাই বরফ আবৃত। যোগাযোগ আছে, এই 3 দেশের যোগাযোগ আছে। আমরা যে বলছি ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন যে চীন এবং রাশিয়া ঘনিষ্ঠ এরা, এবং এখন যেহেতু বরফ গলছে, এখন বরফ গলা শুরু হয়েছে কিন্তু ক্লাইমেট চেঞ্জের কারণে, ফলে নেভিগেশন বাড়ছে এবং অন্য দেশের সঙ্গে আমাদের সম্পৃক্তিও বাড়ছে, তারা নিকটবর্তী হয়ে পড়ছে। ট্রাম্প সাহেব বলেছেন যে আমি চাই না আমার নেইবার হোক চীন অথবা রাশিয়া। উনি বলেছেন এই যুক্তিতেই যে পানি গলার ফলে ক্রমান্বয়ে আমাদের সঙ্গে অন্য দেশের সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে উঠছে। সো গ্রিনল্যান্ড যদি নেওয়া হয় তাহলে সুবিধা কি, স্ট্র্যাটেজিক সুবিধা কি, অর্থনৈতিক সুবিধা কি, পলিটিক্যাল মানে আপনার দেশের সঙ্গে 3টা টেক্সাস যুক্ত হচ্ছে, বিশাল এলাকা, এবং এখানে আনএক্সপ্লোর্ড মিনারেলস, বিশেষ করে রেয়ার মিনারেলস বিপুল পরিমাণ আছে বলে ধারণা হচ্ছে, সব এক্সপ্লোর করা হয়নি। এটা 1 নম্বর। আর 2 নম্বর, যদি এটা আর্কটিক, কিন্তু আর্কটিক অঞ্চল, চীন এবং রাশিয়া উভয়কে কিন্তু আপনি নজরে রাখতে পারবেন। যদি আপনি আপনার দখলে থাকে গ্রিনল্যান্ড, তাহলে চীনকে, রাশিয়াকে, যারা কিনা আপনার প্রতিবেশী, আর্কটিক নেইবার আপনার, তার নজর রাখতে পারবেন। ফলে এটা স্ট্র্যাটেজিক গুরুত্ব অবশ্যই আছে, কোনো সন্দেহ নেই। ট্রাম্প ইজ রাইট, এর একটা ভেরি সিরিয়াস স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে। কিন্তু জায়গাটা তো আপনার না, জায়গাটা তো আপনার না, আপনি চাইলে আপনি নিতে পারেন না। আপনি কি করতে পারেন? চুক্তি করতে পারেন। যেমন চুক্তি অলরেডি আছে আমাদের সাথে ডেনমার্কের। চুক্তি কি? যে আমেরিকা যে কোনো সময় প্রয়োজন বোধে গ্রিনল্যান্ডের নিরাপত্তার খাতিরে সেখানে বেস নির্মাণ করতে পারবে, সেখানে সৈন্য পাঠাতে পারবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের একটা বেস আছে, সেখানে সদেরেক আমেরিকান সোলজার এখনো কিন্তু আছে, আরো 4-5টা বেস পড়ে আছে আনইউজড। ফলে চাইলে আমরা কিন্তু দখল না করেই দখলদারিত্ব নিতে পারি। সো এটা তো আমাদের আমেরিকার যে মেইনল্যান্ড, এই মেইনল্যান্ডের বাইরে আছে হাওয়াই, আছে এখন আলাস্কা আছে। এটা বহুত দূরে, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই, আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। রাইট। সো গ্রিনল্যান্ড তো অনেক দূরে পড়ে যাবে, এটা অনেক দূরে। হ্যাঁ, এটা ইউরোপে, আর্কটিক, হ্যাঁ, পুরো। সো ইভেন্টুয়ালি It's a matter of time. কেমন ফিল করছেন? It's a matter of time. ওখানে ফ্ল্যাগ উঠবে, আমরা যাবো দেখতে। সো আমেরিকা মানে এটা নিয়ে নেবে, এটা আর কোনো মানে ডোনাল্ড ট্রাম্পের এখানে আর কোনো এইটা। আর ইতিমধ্যে দেখেন ডেনমার্ক নিমরাজি হয়ে গেছে, আমাদের সাথে কি লড়াই করতে পারবে না? পারবে না। নেটো ভাঙবে বিশ্ব পরে, এবং এটা
বিশ্ব রাজনীতির একটা বিরাট পরিবর্তন, এবং এই পরিবর্তনের অনুঘটক, পরিবর্তনের নায়ক হয়ে ইতিহাসে একটা, যেমন আমরা যে কোল্ড ওয়ারের সময় সে মনে আমরা গর্বাচক রিগেনকে মনে রাখি। আমি মনে করি যে আমরা মনে করি যে এই আন্তর্জাতিক রাজনীতির এই পরিবর্তনে ডোনাল্ড ট্রাম্প এভাবেই স্মরণ হবেন। এখানে নায়ক একজনই। আপনার কথা শুনে আমি হাসি ইতিহাসের ওই পৃষ্ঠায় আপাতত আর কারো নাম লেখার দরকার নাই, ওনাকেই নেই লেখতে হবে। আমার হাসি থামাতে পারছি না। ওই যে কাচ্চু ভাই বললো না আবদার, এটা একটা আবদার। লক্ষ্য করে দেখবেন যে রিপাবলিকানরাই কিন্তু সিনেটে বলছে যে কোন অবস্থাতেই তারা ডেনমার্কের সঙ্গে যুদ্ধ করবে না, সৈন্য Right. পাঠাতে দেবে না। রিপাবলিকানরাই বলছে, এক্সেপ্ট রিপাবলিকান আমাদের বন্ধু ইব্রাহিম চৌধুরী ছাড়া জি। কোন সুস্থ মস্তিষ্কের লোক বলবে না যে তুমি ডেনমার্ক দখল করে নাও। না না, সিনেটর গ্রাহাম তো রাজি। তারা দখল করতে, যুদ্ধ করে পাঁচজন সিনেটর অন রেকর্ড বলেছে তারা কোনোভাবেই অ্যালাউ করবে না এটা। মোর ইম্পর্টেন্টলি রাইট, এক দেশের সঙ্গে আরেকদের সম্পর্ক কিভাবে চলে, চুক্তির মাধ্যমে। কেমন আমি বললাম দখল করে বসলাম, সবাই তো আর মাদুরো নয়, মাদুরোকে কান ধরে তুলে নিয়ে আসলাম আমেরিকায়। ডেনমার্ক একটা স্বাধীন দেশ, যে নেটোর মেম্বার, ইউরোপীয় কান্ট্রি। এখন আমার ঘনিষ্ঠতম অ্যালাই মিত্র একজন, আমি আমেরিকা, আমার নিকটতম বন্ধু হচ্ছে ডেনমার্ক। আমি কি বলছি না, ডেনমার্ক তোমার ওই দোকানটা আমার চাই, ওই গাছটা আমার চাই, ওই টয়টা আমার চাই। চাইতে পারো, তুমি বলতে পারো আমাকে ভাই টয়টা আমার দাও। হাসান ভাই, ঐতিহাসিক ভাবে গ্রিনল্যান্ডের পুরো মালিকানাও মানে নিরঙ্কুশ না ডেনমার্কের, সুতরাং মানে মালিকানা, এটা মালিকানা নয়। প্রথমত এটা আমি যেটা বললাম, এই 300 টেরিটরিটা, বছর এটা ছিল ডেনমার্কের অধীনে একটা কলোনি। কারণ 300 বছর, জি জি 1953 সালে ফর্মালি গ্রিনল্যান্ডটা ডেনমার্কের সাথে একটা অটোনমাস রিজন হিসেবে সংযুক্ত হয়। ফলে এটা আইনগতভাবে ডেনমার্কের অটোনমাস রিজিয়ন। কেমন, এর লোক সংখ্যা 56,000। ডিসাইড করবে কে এর ভবিষ্যৎ? সেই দেশের মানুষ। আমি না, ডোনাল্ড ট্রাম্প সাহেব না, ইব্রাহিম চৌধুরী না, হাসান ফেরদৌস না। যে 56,000 লোক এদেশে বসবাস করে, দে ক্যান ডিসাইড। তারা বলতে পারে আমি স্বাধীনতা চাই। ওনার মুভমেন্ট আছে, কিন্তু খুব অ্যাক্টিভ মুভমেন্ট আছে, স্বাধীনতা চাই আমরা। এবং ডেনমার্কও বলেছে যে আমরা তোমাকে এনকারেজও করবো স্বাধীন হওয়ার জন্য। কিন্তু আমি নিউ ইয়র্কে বসে, ওয়াশিংটনে বসে বলে না 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 না, ওইটা আমার চাই। এটা হইতে পারে না, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং উই মাস্ট নট এনকারেজ দিস। আজকে ডেনমার্ক, কালকে বলবে আমি ইউক্রেন চাই, পরশুদিন বলবে আমি কাশ্মীর চাই। কি চাইবো না, আমি যাই করতে চাইবো আমি। তারপরে অন্য দেশে যে অন্য দেশ ছোট ছোট দেশ চায়, দেন আপনার না, আমরা তো মোরাল যে খুশি হওয়া উচিত, আপনার আমরা থাকবে। ওইখানে গল্ফ কোর্স খেলতে পারবো, আইসের ভিতরে একটা বিরাট একটা গল্ফ কোর্স হবে, এদের একটা বড় করে golf নানা course। সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। হ্যাঁ? তো আমেরিকার স্বার্থের জন্য, আপনার আমেরিকার অনেক গোল স্বার্থের আছে, জন্য আমাদের আমাদের কোনো কাজ করতে হবে না। এইটা ঠিক, এটা ঠিক বলেছে। এতে অনেক সুবিধা হবে আমাদের। কি পরিমাণ সম্পদ আছে আমরা জানিও না, কি পরিমাণ সম্পদ আছে, তেল, নানা রকম খনিজ, শিওর। কিন্তু এগুলো আমাদের তো না, এগুলি ভাই এইগুলা এটা আমাদের না। এই হাসান ভাই, এই ধরনের মানে এখন আমেরিকা আমাদের না এই হিসাব করে কি আমেরিকা চলছে আগেও? এটা আমরা এনকারেজ করব না, এটা আমরা- আমেরিকা চলে নাই। আমরা শুধু সুবিধাটা তখন ডোমিনিকান রিপাবলিক দখল করে বসলো, হাইতি দখল করে বসলো। এটা আমরা এনকারেজ করব না। কারণটা কি, বিশ্ব এখন চলে আন্তর্জাতিক আইন দিয়ে। আমরা আইনটাকে সাপোর্ট করি, আইনটা বানাইছি আমরা। এখন আমরা এই আইনটা ভাঙবো? জি, না, আইনটা আমরা সাপোর্টও করি, আবার আমরা আমাদের এই দেশের যে কোনো অর্জন, এই সুযোগ সুবিধাও আমরা নিব, ভোগ করব। তো আমরা তো আপনি নেন, আপনার পাসপোর্ট পকেটে নিয়ে ঘুরেন। আপনি যে কোনো সময়, আপনি তো ইদানিং আফ্রিকা যাচ্ছেন, কয়েকদিন পরে দেখি আমেরিকান পাসপোর্ট নিয়ে আপনি তো ফ্লাই করবেন। আপনার তো মনে হচ্ছে এইরকম একটা হাব। আমি নিয়মিত ফ্লাই করি, আমার আই হ্যাভ নাথিং টু ফেয়ার। জি। এবং একজন আমেরিকার আইন মানা সিটিজেন হিসেবে আমি জানি না আমার ভয়ের কোনো কারণ আছে কিনা। আছে আছে, ইভেন্টুয়ালি আপনার আছে। আপনি শুনেননি, পরশুদিন আমরা জো রোগানের একটা বক্তব্য শুনেছি। জো রোগান কি বলছেন, যে এখন আমাকে রাস্তাঘাটে আমার পাসপোর্ট নিয়ে ঘুরতে হবে। এটা হয়তো গেস্টাপোরা করতো জার্মানিতে সেকেন্ড ওয়ার্ল্ডের আগে আগে, যাচ্ছি জার্মানিতে ইহুদিদের ধরবার জন্য, এখন আমাকে পকেটে ঘুরতে হবে, যেটা ঘটছে এখন মিনেসোটাতে। বলে আপনাকেও, কারণ আপনার গাছে আমরা এখনো কিন্তু অত ফর্সা না যে দেখে আপনাকে ভাববে সাদা মানুষ, আপনাকে এখনো কালো মানুষই ভাববে, অ্যান্ড দে মাইট অ্যাপ্রিহেন্ড ইউ টু। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কথা বলার জন্য। থ্যাংক ইউ।
এটা আপনার খুব Thank you, পছন্দ হয়েছে thank you, আবু তাহের সাহেব না? সাহাব ভাই, আপনাকে অনেক ইব্রাহিম ধন্যবাদ। ভাই একটা ই Thank করেন, you. মৌলানাদের শোন, ইব্রাহিম ভাই কিছু মৌলানাদের দিয়ে একটা মিলাদ দেন, মোনাজাত করেন, যাতে আমাদের ট্রাম্প আমাদের প্রেসিডেন্টের আশা পূর্ণ হয়। থ্যাংক ইউ সো মাচ। মানে জি, জি। ই করা হয়, দর্শক, তাই না? আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফিজ।